শুরু হচ্ছে আজকের গল্প ভুল। কলমে রিমা বিশ্বাস। মোবাইলটা প্রায় অনেকক্ষণ ধরে বাজছিল। ঘুমের ঘরে গীতশ্রীর মনে হচ্ছিল স্বপ্নের মধ্যে বুঝি বাজছে কোনো সুরেলা ধ্বনি। হঠাৎই ঘুমটা ভাঙল। অলস হাতে বিছানায় হাতড়ে মোবাইলটা যখন নিল তখন ফোনটা কেটে গেছে। মোবাইলে পর্দা দেখাচ্ছে 4টে মিস কল। কল লক খুলে দেখল দুটো ঋদ্ধির, একটা দেবযানীর, আরেকটা ববি পিসির। মোবাইল হাতে নিয়ে উঠে বসল। সকাল 10টা বাজে। আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। হবেই তো, কাল পুরো রাতটাই তো প্রায় জাগা। ঘুম এলো ভোরের দিকে, আবার মোবাইল বাজছে। বিরক্তি লাগছিল গীতশ্রীর। সকাল সকাল এদের ফোনের হিড়িকের কারণটা আর বুঝতে বাকি আছে। সে এক প্রশ্ন করবে, গত 1 বছর ধরে যা করে আসছে। আশ্চর্য লাগে গীতশ্রীর এদের অহেতুক কৌতূহল দেখলে। ওর জীবনে যা আছে তা তো ওরই, যেখানে অন্য লোকের উকি মারা কেন? ফোনটা বেজেই চলেছে বাচ্চার বায়নার মতন। পর্দায় আঙুল ছুঁয়ে থামালো যন্ত্রের কান্না। বল দেবযানী। ফোনের প্রান্তে দেবযানীর কণ্ঠে সহানুভূতির পরশ। কেমন আছিস গীতু? আমি কি ডিস্টার্ব করলাম? না না, বল না। তোর সঙ্গে কাল রুদ্রদার ফাইনাল সেপারেশনটা হয়ে গেল না? খুব খারাপ লাগছে রে। কতদিনের রিলেশনের পর তোদের বিয়ে, সেটা এভাবে। যা হবার নয় তা নিয়ে আফসোস করে কি হবে বল? রুদ্রের সঙ্গে আমি আর থাকতে পারছিলাম না। একটা মৃত সম্পর্ককে জোর করে টেনে নিয়ে যাওয়া কি সম্ভব? অ্যাকচুয়ালি ঠিক কি হয়েছিল তোদের মাঝে? হালকা শ্বাস ফেলল গীতশ্রী। দেবযানীর কৌতূহল প্রায় কুবেরের ধনির মতন, কখনোই ফুরায় না। কতবার এই নিয়ে প্রশ্ন করেছে। এই প্রশ্নের কি এক কথায় উত্তর দেওয়া যায়? কথার প্রসঙ্গ ঘুরিয়ে বলল, তোর চাকরির কি হলো? একটা ইন্টারভিউ দিয়েছিলি না, হয়ে গেছে? খানিক নিরাশ হলো দেবযানী। এখনো ডিসিশন হয়নি। ও, এখন রাখলাম রে দেবযানী, আমার কাজের লোক এসেছে। ফোন রেখে চুপচাপ বসে রইল গীতশ্রী। দেবযানীর প্রশ্নটা মাথায় এখনো ঘুরপাক খাচ্ছে। এ প্রশ্ন শুধু দেবযানী নয়, এর আগে অনেকেই করেছে। কি হয়েছিল তোদের মধ্যে? গীতশ্রী একটা কথাই বলে গেছে, অ্যাডজাস্ট হচ্ছিল না। আর এটাই তো ঘটনা। সত্যি তো, অ্যাডজাস্ট করতে পারা যাচ্ছিল না। আর এই অ্যাডজাস্ট করার দায় ভারটা গীতশ্রী একাই নিজের কাঁধে নিয়ে চলছিল। 3 বছর রুদ্রর সঙ্গে প্রেম করেও কখনো কি বুঝেছিল গীতশ্রী ছেলেটা আসলে কেমন? কিরে, ভূতের মতন বসে আছিস যে? বাবা ঘরে ঢুকল। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। মুখ টুক ধো, চাটা খা, বেলা করছিস কেন? উঠে পড়ল গীতশ্রী। বাথরুম সেরে বাসি জামা কাপড় ছেড়ে ডাইনিং টেবিলে বসেছে, খবরের কাগজে চোখ বোলাচ্ছে। সাবিত্রী সকালে চাউমিন করেছিল, দিয়ে গেল 1 প্লেট। আজকাল খাওয়া দাওয়া একটু মেনেই চলে গীতশ্রী। ইদানিং মেদ বাড়ার নতুন ব্যায়ামও ধরেছে। কলেজে পড়াকালীন প্রায় অর্ধেক দিন রাস্তায় দাঁড়িয়ে চাউমিন খেয়েছে, কখনো 1 ইঞ্চি পেটে মেদ জমেনি। আর এখন সকাল থেকে মেপে মেপে খেলেও চর্বি হুড়মুড়িয়ে বেড়ে যায়। টমেটো সসে মাখিয়ে চাউমিন মুখে পড়ল। খেতে খেতে খবরের কাগজে হেডিং দেখছে। হঠাৎ পাশ থেকে মায়ের গলা পেল। কাউকে যেন গীতশ্রীর ডিভোর্সের ব্যাপারে কিছু বলছে। ছেঁড়া ছেঁড়া কথাগুলো কানে উড়ে উড়ে আসছিল। ভালো ছিল না, বাড়ির লোকেরাও না। 2 বছর খুব কষ্ট করতে হয়েছে। কি বলি, কপালে লিখন। কথাগুলো কানে যেতে বুকের ভেতরের কাঁচা ঘাটা খোঁচা খাচ্ছিল। রুদ্রের মুখটা মনে পড়ছিল, ওর মা, ভাই, রুদ্রের বাবার মুখের হাবভাব। হঠাৎ মনে হচ্ছিল কতগুলো মুখ ঘিরে ধরেছে ওকে। কয়েকটা কথা অস্পষ্ট থেকে স্পষ্ট হচ্ছিল একটা একটা করে। বিয়ের পর 3 মাস হয়েছে সবে। গীতশ্রীর মা দেখা করতে এসেছিল ওর সঙ্গে ওর শ্বশুর বাড়ি। সঙ্গে করে এনেছিল প্রচুর ফল আর মিষ্টি। সারাটা সন্ধে ভালোই কেটেছিল গীতশ্রীর। মা চলে যেতেই আকাশে মেঘ ডাকার মতন গর্জে উঠল রুদ্র। তোর মা আমার মাকে অত কথা কেন শোনালো? কি এমন বলল? কেন, তুই বুঝিস না? না, অবাক হয়েছিল গীতশ্রী। তোকে কি আমাদের বাড়িতে খুব খাটতে হয়? গীতশ্রী চুপ করে গিয়েছিল, কিন্তু
রুদ্র থামেনি। উনি কি করে বললেন? আমার মেয়ে একদম পরিশ্রম করতে পারে না, বাড়িতে কোনোদিনও কোনো কাজ করেনি। তো তোকে কি এ বাড়িতে কিছু করতে হয়? তাতে এত উত্তেজিত হওয়ার কি আছে? যা সত্যি তাই মা বলেছে। এই বাড়িতে আমি যা করি, বাড়িতে তার একানাও কাজ করতাম না। দেখ গীতু, আমাদের বাড়িতে এই বিয়ে প্রথমে মানতে চাইছিল না। আমার মুখের দিকে চেয়ে সবাই মেনে নিয়েছে। সেখানে তোর মাকে আমাদের ব্যাপারে ইন্টারফেয়ার করতে বারণ করবি। তুই কিন্তু বাড়াবাড়ি করছিস রুদ্র। আমি আমার মাকে নিয়ে তোর এসব মন্তব্য চুপ করে শুনবো না। আমার মা তোর মায়ের কথায় হার্ট হয়েছে বলে এসব বলা, যেন এরকম দ্বিতীয়বার না হয়। তুই কি আমায় থ্রেট দিচ্ছিস? বোঝানোটা যদি তোর কাছে থ্রেট হয়, তবে থ্রেট, ওসব থ্রেট ফেট নিজের কাছে রাখ, আমাকে শোনাতে আসবি না। এখন বুঝছি। কি বুঝছিস? আমাকে বিয়ে করে ভুল করেছিস। রুদ্র একরকম ধাক্কা দিয়ে চলে গিয়েছিল সেদিন। সামান্য একটা ঘটনা, কিন্তু সেটাকে ঘিরে কলহের ভিড় যদিও সেদিনই থামেনি। রুদ্রদের পাড়ার মোড়ের দোকানে স্কুলের বন্ধু পাপিয়া দাদার সঙ্গে হঠাৎই দেখা হয়ে গিয়েছিল। দোকানে দাঁড়িয়ে কিছু কথা হয়েছিল, সামান্য হাসাহাসি, পুরনো দিনের গন্ধ গায়ে মেখে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে রুদ্রর প্রশ্ন উত্তর পর্ব শুরু। কার সঙ্গে কথা বলছিলি? এই দ্বিজেন্দার সঙ্গে। তুই কখন দেখলি? দ্বিজেন্দাকে? কেন, কোনো পুরুষের সঙ্গে বুঝি কথা বলতে নেই? শ্রীমান রুদ্রর বুঝি তাতে রাগ হয়? মজার ছলে বলেছিল গীতশ্রী। রুদ্রর গলায় দুহাত ঝুলিয়ে দিয়েছিল খানিকটা আদুরে ভঙ্গিতে। রুদ্র এক ঝটকায় হাত সরিয়ে বলেছিল, আমি কিন্তু ওই টাইপের ছেলে নয় যে বউ যা করবে তা মুখ বুজে মেনে নেব। রুদ্র, আমি এরকমই, এতে খারাপ লাগলে কিছু করার নেই। ব্যাঙের ছাতার মতন গজানো ছোটখাটো ঝগড়া বিবাদগুলো সেই দিন বড় চেহারা নিল, যেদিন গীতশ্রীর বাবা প্রায় 10 কিলোর উপর ল্যাংড়া আম নিয়ে এলেন গীতশ্রীর শ্বশুর বাড়িতে। প্রথমে সবাই খুশিতে ডগমগ হলেও গীতশ্রীর বাবার একটা কথায় হঠাৎ করে যেন তাদের গায়ে ফোসকা পড়ে গেল। ল্যাংড়া আমের গন্ধে বাড়ি মমা করছে। গীতশ্রীর বাবাও উৎফুল্ল। রুদ্র মাকে বললেন, এক্ষুনি সবাইকে কেটে দেন বেয়ান, সবাই খাক। বেয়াই কি দিন? তা তো দেব, কিন্তু এত আনলেন কেন? মেয়েটার কথা মনে পড়তে নিয়ে এলাম। ও বাড়িতে থাকাকালীন আমার মেয়েটি খুব আম খেত, আর ল্যাংড়া তো প্রায় প্রিয় ছিল, তাই ভাবলাম মেয়েটার জন্য নিয়ে যাই। তা মেয়ের জন্যই আনতে পারতেন, এত না আনলেই হতো। তা কেন, মেয়ে খাবে আর বাকিরা খাবে না? আসলে আমাদের বাড়িতে আমটা খুব খাওয়া হয়, তাই ভাবলাম বিয়ের প্রথম বছর মামুনির আম খাওয়া হচ্ছে কিনা হচ্ছে, আমি দিয়ে আসি। সঙ্গে সঙ্গে ফস করে উঠেছিল রুদ্রর বাবা। তার মানে আপনি ধরে নিয়েছিলেন আমাদের বাড়িতে আমটা আসে না? কথার ছাঁচটা বুঝে হাসির মোড়কে তা লঘু করতে চেয়েছিল গীতশ্রীর বাবা। তা কেন? আচ্ছা তো মশাই, প্রথমে তো তাই বললেন, এখন হেসে জোড়াতালি দিচ্ছেন। গীতশ্রীর বাবা কোনোদিন ঠান্ডা মাথার মানুষ ছিলেন না। তারপর রুদ্রর বাবার চেয়ারে বসে বসে পায়ের উপর পা চাপিয়ে এমন ধারার কথা হজম করে যাওয়ার মানুষও তিনি নন। ধীর স্থির গলায় বলেছিলেন, আপনার মতে তবে বিবাহিত মেয়ের কথা ভেবে তার জন্য কিছু আনা কি খুব অন্যায় হয়ে গেল নাকি? কিছু আনা অন্যায় নয়, আপনার কথা বলার ধরন ঠিক নয়। এখন এই বয়সে এসে আমাকে আপনার কাছ থেকে কথা বলা শিখতে হবে, তাই দেখছি। গীতশ্রী ছুটে এসেছিল ওদের মাঝে। বাবা, তুমি মাথা ঠান্ডা করো। হ্যাঁ হ্যাঁ, তোমার বাবাকে বোঝাও, ওনার কথাবার্তা আমার ভালো লাগলো না। রুদ্রর বাবার ছুঁচ ফোটানো কথায় গীতশ্রীর বাবা ফেটে পড়লেন। আমাকে বোঝাতে হবে না, আমি যা বোঝার বুঝে গেছি। কিভাবে তোমাকে এখানে থাকতে হয় তার বলতে হবে না। কি কি কিভাবে থাকতে হয় মানে? রুদ্র অফিস ট্যুর থেকে ফিরে ঘুমোচ্ছিল। ডাইনিং হলে শোরগোল শুনে উঠে এসেছিল। রুদ্রকে দেখে সেই সময় ভরসা পেয়েছিল গীতশ্রী। অচেনা মানুষের মাঝে চরম বিপদে পড়লে সেখানে খুব কাছের চেনা মুখটা দেখলে যেমন হয় ঠিক তেমন। উত্তেজিত মনটা স্থিত হয়েছিল খানিকটা। রুদ্র, তোমার বাবাকে বোঝাও, উনি আমার বাবাকে অপমানজনক কথা বলছেন। এই এই যে তুমি একদম আমার ছেলের মাথা খাবে না। ওর কথায় কান দিস না রুদ্র। সামনে বাপ মেয়ে মিলে আমাকে কথা শুনে যাচ্ছিল, কত সইব আমি? রুদ্রর বাবা ছেলেকে দেখে আরো গলা চড়ালেন। রুদ্র ওর বাবার হয়েই বলল,
দেখুন, আমাদের বাড়িতে এসব চলবে না। আমাদের বাড়িতে এরকম ঝগড়াঝাটিও কোনো কালে হয়নি। আপনি কেন এখানে এসে সিন ক্রিয়েট করছেন? রুদ্র, মুখ সামলে কথা বলবি। গীতশ্রীর ঝংকারে রুদ্র কোনো কথা না বলে ভিতরের ঘরে ঢুকে গেল। অথচ যে শ্বশুরবাড়ি বয়ে সকলের জন্য স্বাদ করে আম নিয়ে এনেছে তার সম্মানে দুটো কথাও বলল না। গীতশ্রী বাবার রাগে অপমানে কাঁপতে কাঁপতে বেরিয়ে গিয়েছিল ওদের বাড়ি থেকে। গীতশ্রী ঝাঁপিয়ে পড়েছিল রুদ্রর উপর। জংলি কথা বলতে জানিস না? কোন ছোট লোকের স্কুলে পড়েছিলি? ফালতু বাড়ির ফালতু ছেলে, ছি ছি। তোকে আমি বিয়ে করেছিলাম। মুখ সামলে কথা বলবি। আমাদের ফ্যামিলিতে কেউ এভাবে কথা বলে না। কেউই এভাবে কথা বলে না রে। পরিস্থিতি মানুষকে বলতে শেখায়। আর তুই যা, তোকে তাই বলেছি। আমার জীবনের সব থেকে বড় ভুল তোকে বিয়ে করা। তাতে কি আমিও কিছু কম পস্তাচ্ছি? তবে তো একটা ডিসিশনে এলেই হয়। হ্যাঁ, হয়তো আমার কোনো আপত্তি নেই। সেই দিনেই এক কাপড়ে ও বাড়ি থেকে চলে এসেছিল গীতশ্রী। আর ওর আসা 24 ঘন্টা যেতে না যেতেই রুদ্র চলে এলো গীতশ্রী বাড়ি। দরজা খুলেছিল গীতশ্রী মা। ও মা, রুদ্র যে! গীতশ্রী মাকে প্রণাম করে ঘরে ঢুকেছিল রুদ্র। আন্টি প্লিজ, গীতকে বোঝান। ছোট ছোট ব্যাপারে ও হাইপার হয়ে পড়ে। আমি মানছি আমার মাথা গরম, চট করে রেগে যাই, কিন্তু ও একটু অ্যাডজাস্ট না করলে কি করে হবে? অ্যাডজাস্ট করার দায়িত্বটা কি একা আমারই? ক্ষিপ্ত বাঘিনীর মতন ছুটে এসেছিল গীতশ্রী। না, দুজনেরই। প্লিজ গীতা, বাড়ি চলো। আর হবে না, আমি বাড়িতে সবাইকে বুঝিয়ে দিয়েছি। তোর বাবা মানে আঙ্কেলের অফিসে গিয়েও মাপ চেয়েছি। এবার তো চল। রুদ্রর কয়েকটা কথাতেই মোমের মতন গলতে শুরু করেছিল গীতশ্রী। সঙ্গে সঙ্গে চলেও এসেছিল রুদ্রর হাত ধরে। তারপর রুদ্র কত চেঞ্জ। সেই কলেজে রুদ্র হয়ে গেল। পুরীর টিকিট কাটলো, ভালো হোটেল বুক করলো। দুজনে একসঙ্গে এলো পুরীতে। সমুদ্রের ঢেউয়ের মতন রুদ্রর প্রেম আছড়ে আছড়ে পড়ছিল গীতশ্রীর বুকে। হোটেল রুমে রুদ্রর গা ঘেঁষে গীতশ্রী শুয়ে। সকাল থেকে প্রায় 5 ঘন্টা সমুদ্রে দাপাদাপি করে ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে রুদ্রের উন্মুক্ত বুকে বিলি কাটছে। আমরা সবসময় এইভাবে থাকতে পারি না রুদ্র? আমি তো তোকে সবসময় এভাবেই চাই গীতা। রুদ্রর প্রেম সারা শরীরে ছেয়ে গিয়েছিল গীতশ্রীর। সবকিছুই ভালো লাগছিল। সমুদ্রের ঢেউ, আকাশের বুকে টুকরো টাকরা মেঘ, দোকানপাট, সৈকত বিছানো বালি, সব ভালো লাগছিল। গীতশ্রী মনে হচ্ছিল স্বপ্নের দেশে এসেছে। সেখানে আছে ওর স্বপ্নের রুদ্র আর ওর স্বপ্নের পৃথিবী। 3 দিনের ট্যুর কেটেছিল সুখের ঘোরে। ফেরার সময় গীতশ্রীর মা বাবা রুদ্রর বাড়ির সবার জন্য কিছু না কিছু শপিং করে ফিরেছিল দুজনে। বাড়ি ফিরে দিনগুলো কাটছিল হাওয়ায় ওরা পালকের মতন। রুদ্রের মেজাজ সব সময় কুলফির মতন গলে গলে পড়ছে। অফিস থেকে ফিরে গীতু গীতু শুরু। জ্যৈষ্ঠের এক সকাল। ঘুম থেকে ওঠার পরই সেদিন থেকে আকাশের মুখ ভার ছিল। কাঁদবো কাঁদবো করেও কাঁদতে না পারা দক্ষিণী বধূর মতন থমথমে মুখ। দক্ষিণ দিকের আকাশটা লাল আলোয় ছটায় বিছিয়ে রয়েছিল। বাইরেটা যেন থেমে রয়েছে, একটা গাছের পাতাও নড়ছে না। গীতশ্রী ওর বেডরুমে ওর ফার্নিচারগুলো মুছছিল। এক ফাঁকে শাশুড়ি পর্দা সরিয়ে উকি মেরে গেলেন। খানিক পর রুদ্রর ভাই সৌমেন এলো ওর ঘরে। গীতশ্রী সবে কাঁচা বিছানার চাদরটা টান টান করে পেতেছে। সৌমেন এক লাফে খাটে উঠে পড়ল। পা মুছে খাটে ওঠার ওর কোনো কালই অভ্যেস নেই। নোংরা পায়ের কালো কালো দাগ পড়ল বিছানার চাদরে। ঠ্যাংয়ের উপর ঠ্যাং চড়িয়ে মোবাইল নিয়ে খুটখাট শুরু করলো সৌমেন। গীতশ্রী যদি সেদিন কিছু না বলেই চুপচাপ ঘর থেকে বেরিয়ে আসতো তবে হয়তো কিছুই হতো না, বা হয়তো সেই দিন না হলে অন্য একদিন হতো। গীতশ্রী ওয়ার্ড্রোব মুছছিল। সৌমেনের দিকে ফিরে বলল, পা না মুছে খাটে ওঠো কেন সৌমেন? আমি কোনো কালেই পাটা মুছে খাটে টাটে উঠি না। যা কোনো কালে করনি তা করলে দোষ হয় না সৌমেন। আমিও কোনোদিন ডাস্টিং করিনি, জামা কাপড় কাচিনি, কিন্তু এখন করছি। তোমার সাথে আমার? মেয়েদের ওসব করতেই হয়। পরের বাড়ি থাকবে আর নিজের অভ্যাস না বদলে যাদের বাড়িতে থাকবে তাকে বদলাতে আসবে। যত সব। খুব বিরক্ত লাগছিল গীতশ্রীর। ওর সঙ্গে বিন্দু মাত্র কথা বলতে ইচ্ছে করছিল না, তবু বলেছিল, তুমি কোন অন্ধকার যুগে বাস করো সৌমেন? তোমার বউ মনে হয় তোমায় শুধরোতে পারবে। বিয়েটা হোক, তারপর বুঝবে। হাসতে হাসতে মোবাইল হাতে সোজা হয়ে বসল সৌমেন।
আমি দাদা নয় বৌদি। বিয়ে করা বউ যদি বেশি ঠাটু করে, দেব ঠাটিয়ে দুটো থাপ্পড়, এমনি শুধরে যাবে। আর তারপর তোমার ফ্যামিলি শুদ্ধ লোককে পুলিশ এসে যখন কোমরে দড়ি পরিয়ে নিয়ে যাবে, তখন জানো তো দেশের আইন এখন মেয়েদের পক্ষে, কি করবে তখন? আমার তো ভেবেই খাম ছুটছে। তোমার জন্য তো দেখছি আমাকেও জেলের হাওয়া খেতে হবে। উপায় নেই, আমিও তোমাদের বাড়ির মেম্বার। ওসব কথা ছাড়ো, বুঝলে? আমাকে পুলিশ দেখিও না তো, আমার সব জানা আছে। আমি শুধু জানি যার সাহস বেশি তাকে ঠাটিয়ে রাখাই ঠিক। আর তুমি আমাকে কি এত কথা বলছো? নিজের ঘরটুকু পরিষ্কার করছো, বাকি ঘরগুলো কে পরিষ্কার করবে? তোমার বাবা? কথাটায় হঠাৎ করে কানের লতি গরম হয়ে গিয়েছিল, গলা চড়িয়েছিল গীতশ্রী। খুব সাবধান, যত বড় মুখ নয় তত বড় কথা। কার সম্বন্ধে কথা বলছো তুমি জানো? আমার বাবার নখের যোগ্য তুমি? লোফারের মতন মুখ করে হেসেছিল সৌমেন। কেন, তোমার বাবা কত বড় নেতা যে তোমাকে ভয় পেতে হবে? আমাদের পার্টি অফিসে তোমার বাবার মতন লোককে ট্যাকে গুজে চলে, বুঝলে? মাথাটা দাউ দাউ করে জ্বলতে শুরু করেছিল গীতশ্রীর। রাগে হাত পা শক্ত হয়ে আসছিল। সৌমেন খাটে বসে মেজাজে কথাগুলো ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিল। গীতশ্রী তীর বেগে ওর সামনে এসে ওকে খামচে ওর চুলের মুঠি ধরে ঝাঁকালো। তারপর এক হাতে কান টেনে ধরে পরের পর চর। আচমকা এমন হবে সৌমেনও বুঝতে পারেনি। এলোমেলো চরগুলো সামলে হঠাৎ গীতশ্রীর হাত ধরে পেল। তারপর ওর দু হাত মুচড়ে ধরল। দাদার বউ না হলে এ হাত গুড়িয়ে দিতাম। ব্যথায় কোকিয়ে উঠল গীতশ্রী। ওর চিৎকার শুনে রুদ্রর মা বাবা কেউ এলো না। দপাদপ পায়ে সৌমেন ওর ঘর থেকে বেরিয়ে গেল। রাগে অপমানে মোচড় খাওয়া হাতের যন্ত্রণায় সব যেন গুলিয়ে যাচ্ছিল গীতশ্রীর। ঠাই সকাল থেকে দুপুর পর্যন্ত বসে রইল বিছানায়। দুপুরে স্নান সারল, কিন্তু খেল না। খিদে, তেষ্টা, ব্যথা, জ্বালা কোনো অনুভূতি উপলব্ধি করতে পারছিল না। আজ পর্যন্ত কেউ ওর গায়ে হাত তোলেনি, বাবা পর্যন্ত না। সেখানে বয়সে ছোট সৌমেনের এত বড় ধৃষ্টতা কিছুতেই মানতে পারছিল না। সন্ধ্যের সময় রুদ্র অফিস থেকে ফিরতে গীতশ্রী চোখ মুখ দেখে জিজ্ঞেস করল, আবার কি হলো? রুদ্র জিজ্ঞাসায় যদি মায়ের সিক্ততা থাকতো, হয়তো তাতে খানিকটা ভিজে যেত গীতশ্রীর খড়খড়ে হয়ে যাওয়া সারাদিনের উগ্র মেজাজটা। কিন্তু ওর কথার ভিতরের ব্যঙ্গ হোক বা এক মুঠি তিক্ততা ভরা একটা সাধারণ প্রশ্নই হোক, কথাটায় আপন ভাব তো ছিল না মোটেই। যদি রুদ্র বলতো, এ কি, চোখ মুখ শুকনো কেন, কি হয়েছে? তখন হয়তো গুমোট আকাশ ভেঙে নামতো বাড়িধারা। কিন্তু রুক্ষতার পরশে কোমলতা আর কি করে পাওয়া যাবে? মেঘের গুড়গুড় করার স্বরে গীতশ্রী বলল, তোদের বাড়িতে যেটা স্বাভাবিক তাই হলো। পরিষ্কার করে বল। আজ সৌমেন আমার হাত মুচড়েছে। সঙ্গে সঙ্গে বাইরে ঘর থেকে ছুটে এলো রুদ্রর মা। ঠিক জানতাম, আমি জানতাম নিজের দোষ থেকে সৌম্যকে ফাঁসাবে। ঝেঝে উঠল গীতশ্রী। দরজার আড়ালে আমার কথা শুনছিলে? তখন কোথায় ছিলে যখন সৌমেন আমায় মারছিল? ও, তুমি মারোনি? মেয়ে মানুষ হয়ে অত বড় দেওরের গায়ে হাত দেওয়ার সাহস কি করে হয় তোমার? তোমরা তো সাংঘাতিক। আমাকে সৌমেন মেরে ফেললেও বলবেন আমি দোষ করেছিলাম। পুলিশের ধমকি কে দিচ্ছিল? আমি কি কিছু শুনিনি ভাবছ? তুমি কোন কথা কোথায় নিয়ে যাচ্ছ? আস্তে আস্তে, আমি যখন আছি তখন তুই অত কথা বলিস না। মাঝখানে এলো রুদ্র। আমি কিছু বলবো না, আর তোরা যা ইচ্ছে বলবি। আমার মাথা গরম করিস না গীত। অফিস থেকে আমি অনেক টেনশন নিয়ে এসেছি। ছি, কেমন ছেলে রে তুই, যে নিজের স্ত্রীর মান রাখতে জানিস না, অফিসের দুহাই দিয়ে গা বাঁচাচ্ছিস। আমার লজ্জা করছে ভাবলে আমি তোকে বিয়ে করেছিলাম। এই রোজ রোজ অশান্তি আমারও ভালো লাগছে না। লোকে সুখের জন্য বিয়ে করে, জীবনকে বিষাক্ত করতে নয়। আর নিতে পারছিল না গীতশ্রী। খানিকক্ষণ চুপ করে নিজেকে শান্ত করে বলল, সৌমেনকে বল ও যেন আমার কাছে এসে ক্ষমা চায়। ও যা করেছে তারপর ক্ষমা করা উচিত নয়, তবু ওকে ক্ষমা চাইতে হবে। রুদ্র কোনো কথার উত্তর দিল না, সোজা বাড়ি থেকে বেরিয়ে গেল। ফিরল অনেক রাত করে। ব্যাস, হয়ে গেল ওর বিচার। এদিকে সৌমেন দিব্যি ঘরে ঘোরাফেরা করছে, খাচ্ছে দাচ্ছে, টিভি দেখছে। গীতশ্রীকে ভ্রুক্ষেপ পর্যন্ত করছে না। হাবে ভাবে বুঝিয়ে দিচ্ছে তুমি কিছুই না।
মেয়ে মানুষ চুপচাপ মাথা নিচু করে থাকো, বেশি গলা উঠিও না। ওর এই দুঃসাহস দেখে দেখে গীতশ্রীর বুকের ভেতর চাপা আগুনটা রোজ ওকে একটু একটু করে পোড়াচ্ছিল। এই ঘটনার প্রায় কয়েক মাস পর, আশ্বিনের মাঝামাঝি হবে হয়তো। সকালটা বেশ ফুরফুরে আমেজ নিয়ে এসেছিল। গীতশ্রী কিচেনে ছিল, গ্যাসে কড়া বসিয়ে আলু পটলের ঝোল রাখছে। তখন সৌমেন রান্নাঘরে ঢুকলো। 2 কাপ চা করবে, আমার বন্ধু এসেছে। শুনে ভেতর ভেতর ফুঁসল গীতশ্রী। তখনই ঠিক করেছে চাও কিছুতেই করবে না। একটার পর একটা রান্নার কাজ করে যাচ্ছে। শাশুড়ি এলো রান্নাঘরে। সৌমেনের একজন বন্ধু এসেছে, 1 কাপ চা করো তো। হবে না, গম্ভীরভাবে বলল গীতশ্রী। ও, তবে কি আমাকে করতে হবে? সেটা তোমার ব্যাপার, বলে বেডরুমে চলে এলো গীতশ্রী। কিছুক্ষণ পর শুনছে বাইরের ঘরে চেঁচিয়ে চেঁচিয়ে সৌমেন বলছে, ওকে বলে দাও বাড়িতে থাকতে গেলে বাড়ির লোকের কথা শুনে চলতে হবে। আমি কিন্তু কারো মেজাজ সহ্য করি না, তাই সাহস যেন কম দেখায়। সারা শরীর রিড়ি করে উঠল গীতশ্রী। আর ঘরে বসে থাকতে পারল না, চুপ করে তীর বেঁকে বেরিয়ে এসেছে। এই, তুমি কাকে ভয় দেখাচ্ছ? এসব গুন্ডামি নিজের স্যাকরাদের সঙ্গে করবে, আমার সামনে নয়। সৌমেন ওর মায়ের দিকে তাকিয়ে আঙুল নাড়িয়ে নাড়িয়ে বল, মা, আমার হাত উঠে গেলে কিন্তু জানি না। হাত উঠাবি? গর্জে উঠল গীতশ্রী। একবার সেই সাহসটা তুই আজ করে দেখা। গলা ফাটিয়ে চোপ বলতে গীতশ্রী ঠাটি এক চড় বসালো সৌমেনের গালে। সৌমেন ওর চুলের মুঠি ধরে টানতে টানতে টেনে নিয়ে যাচ্ছিল। তখন কিছু একটা ধরার জন্য হাত বাড়াতে ড্রয়িং রুমের শোকেজের উপর রাখা পেতলের ফুলদানিটা হাতে পেতে ওটা শক্ত করে ধরে সোজা বসালো সৌমেনের মাথায়। সঙ্গে সঙ্গে গলগল করে তো তো দেখে ভয় পেয়ে গিয়েছিল গীতশ্রী। শাশুড়ি হাউমাউ করে উঠল। শ্বশুরও চাচা ছোলা গলায় চেঁচাচ্ছে। গালমন্দ করছে গীতশ্রীর বাবা মাকে। গীতশ্রী শক্ত হয়ে বসে রইল। বেশি গভীর ঘা ছিল না, বাড়িতেই মলম পট্টি করল। রাতে রুদ্র ফিরতেই একে একে সব শোনানো হলো ওকে। রুদ্র ঘরে ঢুকে গম্ভীরভাবে বলল, কি চাস তুই? তুই কি চাস? শান্তি। আমি সম্মান চাই রুদ্র, যা তুই দিতে পারবি না। আর আমি চাই শান্তি, যা তোর কাছে কোনোদিনও পাবো না। না না, ও বাড়িতে মেয়েটা আমার এক বিন্দু শান্তি পায়নি, জোরে জোরে বলছিল মা। কথাটা কানে বাজল। হঠাৎ কোনো কোলাহলে মৃতজীবকে ঘিরে উড়ন্ত মৃতজীবী পাখির মুহূর্ত এলোমেলোভাবে উড়ে যাওয়ার মতন স্মৃতিগুলো উড়ে গেল গীতশ্রীর সম্পর্কের মৃতদেহকে ছেড়ে। মা ফোন রাখল, সোফায় এসে বসেছে, বাবার সঙ্গে কথা বলছে। গীতশ্রী চেয়ার ছেড়ে উঠল, ধীর পায়ে এলো ওর শোবার ঘরে। খাটের পাশে জানালার পর্দা সরিয়ে বসল। কাপড়ে মোড় দেওয়ার মতন করকরে বাইরের রোদটা। রাস্তার ধার ঘেঁষে লাগানো চায়না টগরের পাতাগুলো ঝিমিয়ে রয়েছে। কারা যেন কথা বলতে বলতে যাচ্ছিল। ঝুঁকে দেখল গীতশ্রী, একটা অল্প বয়সী মেয়ে, কাঁধে কলেজের ব্যাগ। ওর আগে আগে হাঁটছে অল্প বয়সী একটা ছেলে। মেয়েটা হেসে হেসে কিছু বলছে, ছেলেটাও হাসছে ওর কথা শুনে। ঠিক একটা সময় যেমনটা ছিল গীতশ্রী আর রুদ্র। কলেজ থেকে বেরিয়েই হাত ধরে হাঁটা, শুধু হেঁটে যাচ্ছে, আর তার মধ্যে মনে জমিয়ে রাখা হিসেবের বাইরের কত কথা। রুদ্র, তুই আমায় কতটা ভালোবাসিস? এই এতটা, ব্যাস এইটুকুই? 2 হাতের মাঝের জায়গাটুকু তোর ভালোবাসার পরিধি? একবার ভালো করে দেখ। কি দেখব? এই যে হাত দুটো দুপাশে ছড়ালাম, তার মাঝে কিন্তু আমার বুকটা আছে। তার মানে তুই আমার বুক জুড়ে আছিস। বাতাসে কথাগুলো উড়িয়ে দিয়েছিল রুদ্র। পার্কের দেবদারু গাছের কদম গাছের ডালের পাখিরাও ডানা ঝাপটে উড়ে গিয়েছিল উঁচু আকাশে, হয়তো ওই শব্দগুলোর সন্ধানে। পার্কে সবাই ঘুরে ঘুরে দেখছিল ওদের। গীতশ্রী বুঝতে পারছিল সবাই কেন তাকাচ্ছে। খুব ভালো লাগছিল সবকিছু, আকাশ, বাতাস, পাখি, মানুষ, সবকিছু। মনের পুরুষটি চিৎকার করে নিজের প্রেম ব্যক্ত করলে কার খারাপ লাগে? গীতশ্রী হাসছিল রুদ্রর দিকে চেয়ে, মাথা দোলাচ্ছিল। তুই পারিস রুদ্র। মোবাইলটা বাজতেই সেতারের তার ছিঁড়ে যাওয়ার মতন ছন্দ কেটে গেল পুরানো স্মৃতির। হাতে মোবাইলটা নিতে বুকটা ছ্যাঁত করে উঠল। পর্দায় ফুটে উঠেছে রুদ্রর নাম। কাপা হাতে মোবাইল রিসিভ করল।
কানে চাপলো ফোন। হ্যালো। ফোনের ও প্রান্ত চুপ। গীতশ্রী শুনতে পাচ্ছিল ও প্রান্তের মানুষের নিঃশ্বাস প্রশ্বাস। বুকের ভেতরটা হু হু করছিল গীতশ্রীর। মনে পড়ে যাচ্ছিল উকিলের সামনের কথাগুলো। দুজনে তবে মিউচুয়ালি সেপারেশন নিলেন, দুপক্ষই রাজি। অ্যালুমনি চান না গীতশ্রী, তাই তো? আমার মক্কেল দেবেই বা কেন? তবে কিন্তু নতুন করে তর্ক করতে হয়। ঠিক আছে, সেটেলমেন্ট তো হয়েই গেছে। দুই উকিলের সামনে মাথা নিচু করে বসেছিল রুদ্র আর গীতশ্রী। হ্যালো, দ্বিতীয়বার বলল গীতশ্রী। ওপাশ থেকে বলল, ও ভুল করে লেগে গেল বোধহয়, ছাড়ছি। ফোন রেখে নিঃশ্বাস বসে রইল গীতশ্রী। বুকের ভেতর তখনও যুদ্ধের দামামা। ভুল? তবে কি ভুলই ছিল এই সম্পর্ক? ভুল ছিল দুজনের প্রেম? আগাগোড়ায় কি ভুলে ভরা ছিল সবকিছু? এই ভুল কি আর শোধরানো যায়? শেষ হল আজকের গল্প ভুল, কলমে রিমা বিশ্বাস। গল্পটি সংগৃহীত হচ্ছে ফেসবুক পেজ নাম রিমা বিশ্বাসের কলমে। বাংলায় টাইপ করলে পেয়ে যাবেন।